তাহলে আজকে হচ্ছে কনস্টিটিউশনের 3 নম্বর ক্লাস, তাই না? তাহলে আমরা আগে পড়েছি মেকিং অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন কিভাবে তৈরি হলো, পড়েছি প্রিয়াম্বেল, আর কি পড়েছি, শিডিউল পড়েছি, শিডিউল। আর আজকে থেকে শুরু হলো ধারা বা আর্টিকেলস, ঠিক আছে? আজকে মূলত শিডিউল 1 পড়বো। শিডিউল 1-এ 1 থেকে 4 আছে। 1 থেকে 4 নম্বর আর্টিকেল হচ্ছে আমাদের স্টেট সম্পর্কে বলে, আর 5 থেকে 11 পর্যন্ত হচ্ছে সিটিজেনশিপ, সিটিজেন, নাগরিকত্ব সম্পর্কে বলে। তো এটুকুইটা পড়বো। তারপর 12 থেকে আমরা কি জানি, মৌলিক অধিকার। তো প্রথমে হচ্ছে 1 থেকে 4 নম্বর ধারা, ঠিক আছে? 1 নম্বর ধারা আমরা শিডিউল 1 পড়েছিলাম। সেখানে বলা ছিল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, এটা দিয়ে ছিল শিডিউলটা। মানে আমাদের যে স্টেট রয়েছে তার যে সীমানা এবং যে দেশ তার যে নাম বা সীমানা সবই এই শিডিউলের মধ্যে পড়ছে। তো আমাদের আর্টিকেল 1 ও তাই বলে। আর্টিকেল 1 কি বলে? ইন্ডিয়া ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের প্রথম লাইন। মানে ভারত যেটা ইন্ডিয়া, এটা নিয়ে একটা অনেক বচসা হয়েছিল মাঝখানে, যে ফরেনে গিয়ে নরেন্দ্র মোদী ভারত একটা লেখা ছিল, সেখানে ভারত ইন্ডিয়া লেখা ছিল না। তো সেটার জন্য উল্লেখ করে দেওয়া হয় যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত যেটা সেটাই ইন্ডিয়া। এটা হচ্ছে আর্টিকেল 1 বলে। আর কি বলে তাছাড়া, ইউনিয়ন অফ স্টেটস, ইউনিয়ন কথার অর্থ হচ্ছে বিভিন্ন রাজ্যের হচ্ছে একটা সংঘ। আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রীয় নয় ব্যবস্থাটা, ঠিক আছে? যুক্তরাষ্ট্রীয় যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, তেমনি কিন্তু আমরা ভারতকে কখনো যুক্তরাষ্ট্র বলবো না, ঠিক আছে? সবসময় বলবো রাজ্যগুলি দিয়ে তৈরি হওয়া একটি সংঘ, তাকে বলে ইউনিয়ন, তাই তো? তো সেটাই ফেডারেশন বা যুক্তরাষ্ট্র নয়। এটা তো বলাই আছে কিনা যে ফেডারেশন বা যুক্তরাষ্ট্র কিন্তু নয়। আর্টিকেল 2 কি বলে? আর্টিকেল 2 বলে যে আমরা যখন কোনো দেশকে, এত কিছু না পড়ে শুধু মনে রাখবো যে কোনো দেশকে, অন্য বাইরের কোনো বহিরাগত দেশকে যখন আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিয়ে আসবো, ধরো পাকিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের কোনো পার্টকে, আর্টিকেল 2 বলে নতুন রাজ্যে প্রবেশ বা প্রতিষ্ঠা, ঠিক আছে? মোট কথা এই আইন দ্বারা বা এই আর্টিকেল দ্বারা আমরা এটাই বুঝি যে আমরা যখন কোনো রাজ্যকে নিজের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করব, সেটা হচ্ছে আর্টিকেল 2 এর দ্বারা করব, ঠিক আছে? আর্টিকেল 2 এর দ্বারা আমরা কি করব? কোনো রাজ্যকে বা কোনো অন্য দেশকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আর্টিকেল 2 এর ব্যবহার করব। তাহলে প্রথমটা হলো যেটা আমাদের ইউনিয়নের সম্পর্কে বলবে, ইউনিয়নের নাম ভারত বা ইন্ডিয়া এবং তার সীমানা কতটা, সেটা আর্টিকেল 1। আর্টিকেল 2 কি, যে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশ যেটা কান্ট্রির বাইরে আছে তাকে যখন আমরা নিজেদের মধ্যে ইনক্লুড করব, সেটা হচ্ছে আর্টিকেল 2। আর্টিকেল 3 বলে হচ্ছে যে আমাদের যে দেশের মধ্যে অন্তর্গত যে রাজ্যগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ আছে, বিহার আছে, সিকিম আছে, ছত্তিশগড় আছে, এই সমস্ত রাজ্যের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে সীমানা নিয়ে, ঠিক আছে, কোনো সীমানা নিয়ে হয়তো কোনো দ্বন্দ্ব চলছে, কোনো রাজ্যে বেশি আছে সীমানা, কোথাও কম আছে, নিজেদের মধ্যে স্টেটে স্টেটে লড়াই চলছে, বা নাম নিয়ে, নামের পরিবর্তন নিয়ে কিছু একটা সমস্যা চলছে, তাহলে সেটা কাজ করব আর্টিকেল 3 দিয়ে, ঠিক আছে? মানে দেশের মধ্যেকার রাজ্যের যখন অন্তর্ভুক্তিকরণ বা নামের চেঞ্জ বা সীমানার পরিবর্তন, তখন আর্টিকেল 3। বৈদেশিক যখন কোনো ব্যবস্থাপনা নিজেদের দেশে আনবো, তখন আর্টিকেল 2। আর নিজের দেশ সম্পর্কে যখন বলবে, তখন আর্টিকেল 1, ঠিক আছে? আচ্ছা, উদাহরণে আমরা বলতে পারি যে উত্তরপ্রদেশ ভেঙে গিয়েছিল, আমরা জানি অনেকেই, ঠিক আছে? পজ কর, আবার কাটতে হবে ভিডিওটা। ভেঙে গেছিল, তাই না? আমরা জানি উত্তরাখণ্ডে হ্যাপি ভ্যালি আছে, ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গাতে রিলসে দেখা যায় বিভিন্ন পাহাড় পর্বত, এটা ওটা হাবি জাবি। তো আগে সেটা উত্তরপ্রদেশে ছিল, উত্তরাখণ্ড, সেটা 2000 সালে ভেঙে গিয়ে উত্তরাখণ্ড আলাদা একটা স্টেট হয়ে যায়, ঠিক আছে?
তো সেটা আর্টিকেল, এটা কার মধ্যে হয়, যে অন্য রাজ্যের এলাকার পরিবর্তন হলো আর্টিকেল 3 দ্বারা। উত্তরাখণ্ড ভেঙে গেল, বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, ঝাড়খণ্ড বিহার আলাদা হয়েছে, কার দ্বারা হয়েছে, আর্টিকেল 3 এর দ্বারা। ঠিক আছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে গিয়েছে কার দ্বারা, আর্টিকেল 3 এর দ্বারা। মনে রাখবে তাহলে কি কি হলো। ফার্স্ট আর্টিকেল হচ্ছে দেশের নাম সম্পর্কে বলছে, দেশের সীমানা। দ্বিতীয় নম্বর আর্টিকেল যদি আমরা বাইরের কোনো দেশকে বা রাজ্যকে দেশের মধ্যে নিই, যেমন সিকিম আগে আলাদা দেশ ছিল, ঠিক আছে, ওখানে চৌগাল ডাইনেস্টি বলে একটা রাজ্য, রাজারা যারা ছিলেন তাদের একটা বংশ ছিল, তারা রাজত্ব করতেন। তারপরে সিকিম আমাদের মধ্যে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে 2 এর দ্বারা আর্টিকেল। আর হচ্ছে আর্টিকেল 3 এর দ্বারা কি হবে, দেশের মধ্যেকার যে রাজ্যগুলো রয়েছে তার সীমানার পরিবর্তন বা তার নামের পরিবর্তন, সেটা হচ্ছে আর্টিকেল 3 এর দ্বারা। ঠিক আছে, এবার আর্টিকেল 4 এ কি বলা রয়েছে, আর্টিকেল 4 এ রয়েছে যে আর্টিকেল 4 এ দুটো কথা বলা হয়েছে, ঠিক আছে। এক হচ্ছে এই যে আর্টিকেল এবং আর্টিকেল 2, আর্টিকেল 2 এ কি বলছি আমরা, যে বাইরের দেশকে নিজের দেশের মধ্যে নিয়ে আসবো। এটা হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে হয়ে যাবে। সিম্পল মেজরিটি কথার অর্থ হচ্ছে পার্লামেন্টে যে সদস্য সংখ্যা রয়েছে তার 50% প্লাস ওয়ান, 50% প্লাস ওয়ান মানে যে কজন সদস্য রয়েছেন তাদের 50% ভোট যদি হয়, হ্যাঁ, যে বাংলাদেশকে আমরা নিজের দেশের মধ্যে করে নেবো, 50% ভোট আছে, প্লাস ওয়ান হতে হবে, 50% প্লাস ওয়ান। প্লাস ওয়ান মানে একজনকে বেশি ভোট করতে হবে, মানে সংখ্যা গরিষ্ঠ হতে হবে ভোটটা। এটাকে বলে সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে যতজন সদস্য রয়েছেন তারা অর্ধেকের বেশি যদি ভোট করে, যে তাহলে আমরা সেই দেশকে নিজেদের মধ্যে ইনক্লুড করতে পারবো, এটা হচ্ছে সিম্পল মেজরিটি। আর একটা হয় যেটা হচ্ছে আর্টিকেল 368, এটা সিম্পল মেজরিটি নয়, ঠিক আছে, এখানে বিভিন্ন পদ্ধতিতে প্রসেসের মধ্যে চেঞ্জ করতে হয়, এটা একটু জটিল তুলনামূলকভাবে। সিম্পল মেজরিটি জটিল প্রক্রিয়া নয়, এটা জটিল। এটা কখন আমরা ব্যবহার করব, যখন আমরা নিজেদের দেশের কোনো অংশ বাইরের কোনো দেশকে দেবো। যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার ডিসপুট ছিল, সেই বর্ডার ডিসপুটটা মেটানোর জন্য ইন্ডিয়া কিছু ল্যান্ড বাংলাদেশকে দিয়েছে এবং বাংলাদেশ থেকে কিছু ল্যান্ড আমাদের দেশে নেওয়া হয়েছে। ওটা নেওয়া হয়েছে আর্টিকেল 368 এর দ্বারা, ঠিক আছে, ওটা কিন্তু আর্টিকেল 2 এর দ্বারা হয়নি, এটা মাথায় রাখতে হবে। দুটো একটু তফাৎ আছে জিনিসটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বলেছে 2 নম্বর এবং 3 নম্বর ধারার অধীনে রাজ্য গঠনের যে কোনো পরিবর্তনকে এত অনুযায়ী সংবিধান সংশোধন বলে গণ্য করা হবে না। মানে 2 নম্বর ধারাটা সিম্পল মেজরিটি দিয়ে হবে, সিম্পল মেজরিটি বলে দিলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। আর যে 3 নম্বরটা যদি আমরা দেশের পরিবর্তন বা দেশের থেকে কিছু অন্য দেশকে দেই, তাহলে সেটার জন্য আমাদের 368 এই ধারাতে যেতে হবে, ঠিক আছে। এগুলো কোশ্চেন হিসেবে মনে রেখে দেবো, এগুলো কিন্তু আসে। এই যে সিম্পল মেজরিটির কথাটা এখানে বলা আছে, 50% ভোট। এই কেসটা সম্পর্কে আমরা আগেও পড়েছি, বেরোয়ারি ইউনিয়ন কেস, ঠিক আছে। ওখানে সালটা দেওয়া ছিল 1960, আসলে এটা 1959 থেকে শুরু হয়েছিল, তো 60-এও গিয়েছিল, দুটোই হবে। বেরুয়ারি ইউনিয়ন কেস হচ্ছে, বলেছিলাম আগেও যে পশ্চিমবঙ্গের একটা জায়গা, তার নাম হচ্ছে বেরুয়ারি, সেইটা হচ্ছে বাংলাদেশের সীমানা নিয়ে একটা কনফ্লিক্ট চলছিল, তার জন্য সুপ্রিম কোর্টে একটা কেস চলে, ঠিক আছে, সেই কেসের কথাই এখানে বলা হচ্ছে। আর বেরুয়ারি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট বলে যে আর্টিকেল 368 মেনে সংবিধান সংশোধন করতে হবে, কিছু ক্ষেত্রে শুধু সিম্পল মেজরিটি দিয়ে করা যাবে না। কেন করা যাবে না, ধর পাকিস্তানের সাথে আমাদের একটা গন্ডগোল চলছে, এবার আমাদের মন্ত্রিসভায় মন্ত্রীরা বলে বসলো, যারা পার্টিতে আছে, যারা পাওয়ারে আছে, যে পাকিস্তানে আমরা পিওকেটাকে পাকিস্তানের আন্ডারে করে দেবো, আমরা আর কনফ্লিক্ট রাখবো না নিজেদের মধ্যে। তাহলে তারা তো ইজিলি সিম্পল মেজরিটি দিয়ে সেটা করে দিতে পারে, কারণ 50%-এর বেশি তারা সংখ্যাগরিষ্ঠ সংসদে, তাই না। তাহলে তারা পাকিস্তানকে দিয়ে দিল, কিন্তু সেটা করা সম্ভব না। কেন, কারণ আমরা যখন দেশের কোনো অংশ দিতে যাইবো তখন আমাদেরকে এটা দিয়ে যেতে হবে, আর্টিকেল 368 দিয়ে যেতে হবে। বোঝা গেল জিনিসটা। আচ্ছা, এইবার আমাদের যে সাংবিধানিক মডেলটা, এটা সম্পর্কে কিছু ব্যক্তিত্ব তাকে বিভিন্ন রকম ভাবে, মানে তাদের কিছু কোটেশনস আছে। কোয়াসি ফেডারেল এই কথাটা পরীক্ষায় ডাইরেক্ট আসে, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট আসে। কোয়াসি ফেডারেল কথার অর্থ হচ্ছে
কোয়াসি ফেডারেল কথার অর্থ হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়, মানে আমাদের দেশটা পুরোপুরি সংঘ নয়, মানে পুরোপুরি ইউনিয়ন বলা চলে না, যে একদিক থেকে দেখতে গেলে পুরোপুরি ইউনিয়ন নয়। মানে আমাদের দেশে বাইক্যামেরাল লেজিসলেচার আছে, মানে দুটি আইন কক্ষ আছে। একটা তো আইন কক্ষ নাই, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা অনেকগুলো ভাগ আছে। একটাই তো নেই যে শুধু লোকসভায় ডমিনেট করছে, লোকসভায় চালাচ্ছে, তাহলে ইউনিটারি ফিচার নয় এটা, মানে এটা একক নয় জিনিসটা, ঠিক আছে। ওই জন্য বলেছে এটা আধা যুক্তরাষ্ট্রীয়, মানে এর মধ্যে যুক্তরাষ্ট্রীয় কিছু গুণও আছে, প্লাস ইউনিয়নেরও কিছু গুণ আছে। হ্যাঁ, কোঅপারেটিভ ফেডারেলিজম কথার অর্থ কি? সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এটা কে বলেছিলেন? গ্র্যানভিল অস্টিন। নামগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে, ডাইরেক্ট। বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এর এক্সাম গুলোতে, রাজ্য সরকারের পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে। মার্বেল কেক মডেল কি? মার্বেল কেক মডেল, মার্বেল কেক অনেকে খেয়েছি আমরা। মার্বেল কেক মডেল হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, এরকম ধরো একটা কেক আছে, তার বিভিন্ন লেয়ার থাকে, তাই না, বিভিন্ন ফ্লেভার থাকে কেকের মধ্যে, এটাকে আমরা মার্বেল কেক বলি। তেমনি আমাদের সংবিধানের কনস্টিটিউশনটা মার্বেল কেকের মতো, মানে এর মধ্যে নিম্ন কক্ষ আছে, উচ্চ কক্ষ আছে, বিধান পরিষদ আছে, ভাগ আছে, তাই না, গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত আছে, অনেকগুলো ভাগ আছে। তো কেক মডেলের মতো, তার জন্য একে মার্বেল কেক মডেল বলা হয়, ঠিক আছে। এইবার পার্ট টু তে চলে আসি। পার্ট টু হচ্ছে আমাদের সিটিজেনশিপ। 5 থেকে 11 পর্যন্ত হচ্ছে আমাদের সিটিজেনশিপ। 5 থেকে মোটামুটি 7-8 পর্যন্ত আমাদের কি স্বাধীনতার টাইমেই শুরু হয়ে গেছিল। ওটা খুব দ্রুত ওটা কার্যকরী করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? কারণ সেই সময় দেশ বন্টন হচ্ছিল এবং সবাই মাইগ্রেট করছিল এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে। কেউ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসছে, কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাচ্ছে, তাই না, মাইগ্রেট করছিল। তো সেই জন্য আমাদের সিটিজেনশিপের যে আর্টিকেলস গুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত চালু লাগু হয়ে যায়। প্রথমেই আমরা জেনেছি যে ইন্ডিয়া হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাসী, যেটা কিনা নেওয়া হচ্ছে ইউকে থেকে। এগুলো আগের দিন পড়েছিলাম কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে একক নাগরিকত্ব, মানে তুমি যখন তোমার দেশের নাগরিকত্ব একবার পেয়েছো, তখন তুমি অন্য কোনো দেশের নাগরিক আর হতে পারবে না। যদি সেটা তুমি গ্রহণ করো, তাহলে তোমার নাগরিকত্ব সাথে সাথে ক্যান্সেল হবে, ঠিক আছে। আর্টিকেল 5 বলে, আর্টিকেল 5 হচ্ছে সিটিজেনশিপ সম্পর্কে বলে যে ডোমিসাইল ম্যান্ডেটরি, মানে কথার অর্থ হচ্ছে তোমাকে দেশে জন্মগ্রহণ করতে হবে, আর্টিকেল 5 বলে, ঠিক আছে। আর্টিকেল 5 বলে তোমাকে দেশের বাসিন্দা হতে হবে এবং দেশে জন্মগ্রহণ করতে হবে, ঠিক আছে। আর্টিকেল 6, আর্টিকেল 6 বলে আমাদের যখন দেশ ভাগ হয়েছিল, এটা শর্টকাটে মনে রাখবো, বেশি কিছু মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখবো যে আর্টিকেল 5 হচ্ছে বাই বার্থ। বার্থ মানে জন্মের অধিকার, মানে কেউ যদি জন্মায় তাহলে সে দেশের নাগরিক হওয়ার অধিকার আছে তার, ঠিক আছে। দেশে জন্মেছে মানে দেশের নাগরিক হওয়ার অধিকার আছে। এইবার পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন, পাকিস্তানে কিছু হিন্দুরা ছিলেন যারা দেশভাগের সময় ইন্ডিয়াতে চলে আসে, তাই না। তাহলে পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে এসছেন, পাকিস্তান টু ইন্ডিয়া, তারাও দেশের নাগরিক হওয়ার যোগ্য। শুধু শর্ট ট্রিক, মানে শুধু এই কোটেশন গুলো, শুধু নোট গুলো মনে রাখবো, তাহলে মনে থেকে যাবে আর্টিকেলে কি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হলো? প্রথমটা হলো হচ্ছে বাই বার্থ, মানে জন্মের অধিকার। এটা যারা ইন্ডিয়াতে জন্মেছে তারাই নাগরিক হওয়ার অধিকার। দ্বিতীয়টা হচ্ছে যারা দেশ ভাগের পরে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছেন প্রতারিত হয়ে, বা দেশে থাকার জন্য যাদের ইচ্ছা প্রকাশ করেছে যে না আমরা ইন্ডিয়াতে থাকবো, পাকিস্তানে থাকবো না, তারা এসে তারা অধিকারী, ঠিক আছে। এইবার এটা হচ্ছে তারা প্রথমে ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়েছিলেন, আর্টিকেল 7। প্রথমে ইন্ডিয়া থেকে তারা পাকিস্তানে একবার চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে ধর্মের নামে তাদের উপরে অনেক রকম চাপ সৃষ্টি করা হয়, প্রতারিত হয়ে তারা আবার ইন্ডিয়ায় ফেরত আসে। তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ইন্ডিয়া, এরকম যদি বলা হয় তাহলে সেটা আসবে আর্টিকেল 7 এর মধ্যে। তাই লেখা আছে ভারত থেকে পাকিস্তানে গিয়ে পুনরায় ব্যক্তিত্ব নাগরিকত্ব পুনরায় ভারতে ফিরে এসেছে, ঠিক আছে। তাহলে শর্টে মনে রাখবো কিভাবে, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আছে, আর্টিকেল 7, ঠিক আছে। আর্টিকেল 8,
বিদেশে থাকেন, লেখো লেখা আছে শর্ট শর্ট, শুধু শর্টটা মাথায় রাখবো যে বিদেশে থাকেন অথচ ইন্ডিয়ায় অরিজিন তার, মানে তার বংশ পরম্পরায় তারা ইন্ডিয়ায় ছিলেন কিন্তু এক পুরুষ তারা বাইরে চলে গেছে, ঠিক আছে, তাহলে তারাও কি ভারতে হওয়ার যোগ্য, ঠিক আছে, ভারতীয় হওয়ার যোগ্য। এটা হচ্ছে আর্টিকেল 8 বলে। এবার হচ্ছে আর্টিকেল 9 কি বলে, যে ভারতে আমাদের নাগরিকত্ব লোপ পাবে কি করে, কেউ যদি স্বেচ্ছায় বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয়, বা ডুয়াল সিটিজেনশিপ যেহেতু আমাদের নেই দেশে, এটা আমেরিকাতে আছে ডুয়াল সিটিজেনশিপ, আমাদের দেশে নেই, তাই না, সিঙ্গেল সিটিজেনশিপ, কেউ যদি আমেরিকায় গিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়ে নেয় তাহলে আমাদের অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এটা আর্টিকেল 9 বলে যে তুমি যদি অন্য দেশের কোনো নাগরিকত্ব নাও তাহলে তোমার দেশের নাগরিকত্ব বাদ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আর্টিকেল 9, ঠিক আছে। আর্টিকেল 10 বলছে নাগরিকদের যে অধিকার, যে সাম্যের অধিকার, জাস্টিস, এই সমস্ত জিনিস যেগুলো পড়ে এলাম আমরা, প্রিএমবেলের পার্ট যেগুলো ছিল, নাগরিকদের অধিকার, যারা নাগরিক তারা সকলেই তার অধিকারী, ঠিক আছে, এটাই হচ্ছে আর্টিকেল 10 বলে। নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা রক্ষা করাই হচ্ছে আর্টিকেল 10 এর মানে লক্ষ্য। আর্টিকেল 10 এর উদ্দেশ্য হচ্ছে আমরা নাগরিকত্বের যে ফ্রিডম, নাগরিকত্বের যে জাস্টিস, কোর্টে যাওয়ার যে অধিকার, সেই সবকিছু বজায় রাখবে কে, আর্টিকেল 10। লাস্ট, পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে আমরা নাগরিকত্বকে রক্ষা করব, কোনো স্বৈরাচারী ব্যবস্থা নয়। পার্লামেন্টে নিয়ম কানুন আইন আসবে এবং সেই আইন অনুযায়ী আমরা হচ্ছে নাগরিকদের অধিকার দেব, ঠিক আছে, এটাই বলা আছে। সংসদ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে, সংসদ মানে পার্লামেন্টে যে আইনগুলো পাস হবে সেই আইন প্রণয়ন করার মাধ্যমে নাগরিকদের অধিকার নিয়ন্ত্রণ এবং আইন তৈরির ক্ষমতা, এটা দেয় হচ্ছে আর্টিকেল 11। এই ছিল আমাদের শর্ট কিছু জিনিস। তাহলে প্রথম আমরা শিখি, প্রথম একটা রিভাইজ করে নিই ফার্স্ট, সবাই বলবে এবার, ঠিক আছে। আর্টিকেল 1 কি বললাম? হ্যাঁ, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, মানে ওইটা দিয়ে মনে রাখবো যে ভারতের সমস্ত ভূপ্রকৃতি এবং সীমানা টিমানা এগুলো হচ্ছে আর্টিকেল 1। আর্টিকেল 2, ভারতের অন্তর্ভুক্ত করতে বাইরের কোনো দেশকে কার মাধ্যমে, সিম্পল মেজরিটি দিয়ে 50% প্লাস ভোটে আমরা করে নিতে পারবো। আর্টিকেল 3, রাজ্যের সীমানা বা নামের যদি পরিবর্তন করতে হয় দেশের মধ্যেকার যা যাবতীয় জিনিস, সেটা হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 4, চলে আসলাম কোথায়, সিটিজেনশিপে। আর্টিকেল 4 কি বলছে, হ্যাঁ কি বললো, 368, আর্টিকেল 368 এর দ্বারা করতে হবে সবকিছু, সিম্পল মেজরিটি দিয়ে কিন্তু হবে না, তাই না, সিম্পল মেজরিটি দিয়ে সব চেঞ্জ করা যাবে না। মানে উপরোক্ত যে আর্টিকেলস গুলো আছে 1 এবং 3, আর্টিকেল 4 বলা হচ্ছে যে 1, 2 এবং 3 সবকিছুর ক্ষেত্রে আমরা সিম্পল মেজরিটি লাগাতে পারবো না, আমাদের এর ব্যবহার করতে হবে, এটা আর্টিকেল 4 বলা হচ্ছে। এবার আর্টিকেল 5 এ চলে আসলাম। আর্টিকেল 5 এখান থেকে স্টার্ট হয়ে গেল সিটিজেনশিপ, তাই তো। সিটিজেনশিপের প্রথম আর্টিকেল কি, কি, বাই বার্থ। তারপরে 6, পাকিস্তান টু ইন্ডিয়া যারা এসেছিল মাইগ্রেট করে, তাই না। 7, গুড, কি হচ্ছিল, ইন্ডিয়া থেকে যারা পাকিস্তান গিয়েছিল তারা যখন আবার ফেরত এলো তাদের জন্য হচ্ছে, এটা হচ্ছে আর্টিকেল 7। আর্টিকেল 8, আর্টিকেল 8 কি বললো, লেখায় রয়েছে বংশোদ্ভূত কিন্তু অথচ বাইরে থাকে, হয়তো তাদের পূর্বপুরুষ এই দেশেই ছিলেন, এক পুরুষ হয়তো তারা বাইরে ছিল আবার তারা ফিরে এসেছে, তাহলে তারাও যোগ্য, ভিসাটা আলাদা জিনিস। হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে। শুধু আমরা কিওয়ার্ড গুলো মনে রাখবো, কেন বলতো, কারণ যখন আর্টিকেল পড়তে যাব, আর্টিকেল এক একটা আর্টিকেল, এটাই কিওয়ার্ড করেই বানিয়েছি আমি, এক একটা আর্টিকেলের পেজ এত বড় বড় লাইন হয়, প্যারাগ্রাফ হয়, ওগুলো মনে রাখা সম্ভব না। শুধু কিওয়ার্ড মনে রাখবো যাতে আমাদের পরীক্ষায় আমাদের ক্লিক করে যায় জিনিসটা, ঠিক আছে। আর্টিকেল 9 কি বলছে, ডুয়াল সিটিজেনশিপ নেওয়া যাবে না, সিঙ্গেল সিটিজেনশিপ হতে হবে, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ হতে হবে।
আর কি আর্টিকেল 10 বলছে যে আমাদের কনস্টিটিউশন আমাদের নাগরিকত্বকে রক্ষা করবে। আর্টিকেল 11 বলছে যে কনস্টিটিউশনের দ্বারা তৈরি লোকসভাতে বা বিধানসভাতে বা মোট কথা সংসদে যে নিয়ম বা আইন কানুন বেরোবে তার দ্বারাই আমাদের নাগরিকত্ব রক্ষা হবে।